মেহের আফরোজ শাওন জনপ্রিয় অভিনেত্রী, আমরা সকলেই তাকে চিনি, বিভিন্ন পরিচয়ে পরিচিত তিনি। একেবারে শিশুকাল থেকেই তিনি সেই নতুন কুড়ির যুগ থেকে খুবই পরিচিত একজন মুখ আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে। অভিনয় করেন, গান এবং তার জীবনসঙ্গী ছিলেন কিংবদন্তির কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। সুতরাং মেহের আফরোজ শাওনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু মেহের আফরোজ শাওন হঠাৎ করে একটা আগুন লাগিয়ে দিয়েছেন। তিনি যে কাজটা করেছেন, আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার আগের দিন, গতকালকে মানে জুলাইয়ের 1 তারিখে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন লাস্টে এসে, আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। সিডিআই মানেটা কি আপনারা সকলে জানেন, বাংলায় চয়রসুকার দ মানে ওই শব্দটাকেই সংক্ষেপে সিডিআই লেখা হয়, এবং এটা জেনজিদের ভাষা। অন্ততপক্ষে আমাদের সময় কিন্তু আমরা বাংলাতে এটা বলতাম, বাট এটা সিডিআই বলা হয়, এবং সিডিআই বললে লোকজন বুঝে। এবং তিনি এই ফেসবুক যে স্ট্যাটাস দিয়েছেন এখানে অনেকবার এই জুলাই সিডিআই বলেছেন। শুরুটা করেছেন এইভাবে, গত 1 বছরে প্রায় ফেসবুকে একটা শব্দ চোখে পড়ছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতে এই জুলাই সিডিআই দেখেছি, আমার অপরিচিত অনেকেও লিখেছেন জুলাই সিডিআই। প্রথমে ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো বলা হয় সিডিআই। এইভাবে বলতে বলতে উনি বারবার জুলাই সিডিআই বলেছেন। এর আগে আমরা গত 1-2 বছর ধরে জুলাই সিডিআই কথাটা শুনছিলাম দুই পক্ষের মধ্যে। একটা হচ্ছে গিয়ে সাধারণত ছাত্রলীগের যারা একটু অল্প বয়সী লোকজন, একটু বেশি কি বলা যায় রাগান্বিত অবস্থা থাকে, তারা জুলাই সিডিআইটা বলে, এবং এটা তাদের এক ধরনের সিগনেচার। এবং পরবর্তীতে দেখলাম তারা যাদেরকে ধরে ধুলাই দেয় তাদেরকে যখন বলে যে বল আমি জুলাই যুদ্ধ, বলে আমি জুলাই যুদ্ধ, আমি জুলাই সিডিআই। এটা সম্প্রতি আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের একজন তথাকথিত বৈষম্য বিরোধী নেতাকে ধরে কোথায় যেন জিজ্ঞাসাবাদ করার নামে পিটাচ্ছে, তো সেখানে এই জুলাই সিডিআই বলেছে। কিন্তু যখন শাওন জুলাই সিডিআই বলেছে তখনই একেবারে সারা বাংলাদেশে হই হই রই রই শুরু হয়ে গিয়েছে। একদম ফেসবুক খুব গরম, এবং মানে খুবই স্বাভাবিকভাবে এটার আবার মিছিল মিটিং হচ্ছে, জনসভা হচ্ছে, যদিও আগের মতো রাজনীতির লোকজন যায় না, কিন্তু তারপরেও একটা খুব জোশ ভাব এসেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মেহের আফরোজ শাওন যে বললেন জুলাই সিডিআই, এটা আপনাদের খেপার কারণ কি ভাই? মানে যারা খেপছেন, যারা আনন্দ পাচ্ছেন ঠিক আছে, আপনারা স্বৈরাচারের দোষর, আপনাদের নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু বাকি যারা খুব আহত, খুব মনে কষ্ট পাচ্ছেন, কেন পাচ্ছেন? জুলাইকে সিডিআই কি মেহের আফরোজ শাওন করছেন নাকি আপনারা করছেন? জুলাই 2024 সালে যে ঘটনাটা ঘটেছে সেটা পিছনে যতই মেটিকুলাস ডিজাইন থাকুক, ষড়যন্ত্র থাকুক, পরিকল্পনা থাকুক, বিভিন্ন ধরনের হিসাব আন্তর্জাতিক এবং লোকাল থাকুক, এটা অস্বীকার করার উপায় নাই। অসংখ্য সাধারণ মানুষ ভেবেছিলেন যে এই পরিবর্তনটা জনগণের পক্ষে আসবে, সাধারণ মানুষের পক্ষে আসবে, এবং বাংলাদেশ হয়তো একটা অন্তত পক্ষে একটু ভালো জায়গায় যাবে। সেই জায়গাটাতে গিয়েছে। জুলাইকে সিডিআই কখন করা হয়েছে? জুলাইকে সিডিআই প্রথম শুরু হয়েছে 36শে জুলাই। 5 আগস্ট যেই মাত্র শেখ হাসিনা দেশ ছাড়লেন, তার পরবর্তীতেই এই যে কামড়ির মাধ্যমে শুরু করা হলো জুলাই সিডিআই, সেটা আসলে যারা জুলাইকে দাবি করেন, ধারণ করেন, তারাই করেছেন। আপনাদের মনে আছে জুলাই সিডিআই করার প্রথম শহীদ হচ্ছেন দিকে আমাদের বন্ধু জলের গানের রাহুল আনন্দ, সংখ্যালঘু ধর্মের, এবং তার বাড়ি পুড়ে ফেলা হলো। মানে ঠিক আগের দিন রাহুল আনন্দ নিজেও গান গেয়ে আন্দোলনের পক্ষে ছিলেন। এই শুরু হলো জুলাই সিডিআই। জুলাই সিডিআই এরপর থেকে ধারাবাহিকভাবে চলেছে। মানে আমি শিল্প সাহিত্যের কথাই যদি বলি, আপনারা দেখবেন যে চিহ্নিত মামুনুর রশিদের মতো একজন সিনিয়র লোক, তারে পারলে ঘাড়ে ধরে ডিম মেরেছে, আর কি করেছে, ঘাড়ে ধরে বের করে দেওয়া হয়। জুলাই সিডিআই যারা করছে তারাও জুলাই, যার উপরে মারছে সেও জুলাই। তো এই যে করলেন, আপনারা শুরু করলেন সারা দেশে নারীদের উপরে অসংখ্য নির্যাতন, মানে একটা সাধারণ মেয়ে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। আমরা কি ভুলে গেছি সেই কথা? কারা করেছেন? যারা জুলাই বলেন, আপনারা তো জুলাইকে এইভাবে সিডিআই করেছেন। আপনারা তো জুলাইকে এইভাবে সিডিআই করেছেন যখন ঘরে ঘরে গিয়ে ডাকাতি করেছেন। আমরা কি ভুলে গেছি যে গুলশানে একজন সাধারণ মহিলা, যার বাসায় গিয়ে বলা হচ্ছে এখানের মধ্যে খুব সম্ভবত এসটি ইমামের ছেলে লুকিয়ে আছে, যে এসটি ইমামের ছেলের সাথে তার ডিভোর্স হয়েছিল প্রায় 30 বছর বা 40 বছর আগে।
সেখানে গিয়ে ডাকাতি করা হচ্ছে, ওপেন ডাকাতি হচ্ছে, ওপেন এই কাহিনীগুলো করা হচ্ছে। কারা করছেন? এই যে আপনারা যারা জুলাইকে এখন বিপ্লব হিসেবে ধারণ করে নিচ্ছেন তারা করেছেন। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো গুড়িয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, মানে কোনো কারণ ছাড়া কিন্তু এটা করেছেন। আপনারা বলবেন যে 32 নম্বর স্বৈরাচারের কি এই ফেসিবাদের প্রতীক, ঠিক আছে, 32 নম্বর হচ্ছে যে শেখ মুজিবের বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেখান থেকে আপনাদের বাপদাদার বিরুদ্ধে যুদ্ধের স্পিরিট এবং সূচনা শুরু হয়, যেহেতু সেটার উপরে আপনাদের এক ধরনের দুঃখ খুব থাকতে পারে। সাধারণ মুক্তিযোদ্ধাদের, বীর শ্রেষ্ঠদের অসংখ্য জিনিস ভেঙে ফেলা হলো। কারা করেছেন? যারা জুলাই করেছেন, আপনারা সকলে করেছেন। এখন কিছু কিছু ভালো জুলাই আছে যেগুলো লাল বদল, মানে আল বদল না, এগুলো হচ্ছে লাল বদল। লাল বদল বলে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আরে বেটা, যে আন্দোলন শুরু হয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তো তুমি কেন কি বাংলাদেশ চেয়েছিলা? এবং তুমি যদি সেই বাংলাদেশ না চেয়ে থাকো তাহলে তুমি কেন চুপ ছিলা? গুলি মারো, আওয়ামী লীগের গুলি মারো, শেখ হাসিনার গুলি মারো, শেষ, ওরা চলে গেছে। তোমার বাংলাদেশ তুমি কোথায় ছিল? তোমার বাংলাদেশ তো ছিল না, কারণ তুমি তখন জুলাই সিডিআই করতেছিল, যে যেখানে পারছো সচিবালয়ে গিয়ে দালালি করেছো, ছোটখাটো কাজকর্ম করে খেতে চেয়েছো, 2-2.5 লাখ টাকা পেয়ে শহীদ মিনারে আর এখানে ওইখানে অডিটোরিয়াম ভাড়া করে প্রোগ্রাম করতেছো, জুলাই সিডিআই করতেছো। আর আমি কি বলবো আমাদের উগ্রবাদীদের কথা, যেসব উগ্রবাদীরা একেবারে চিহ্নিত যারা ছিল, যেগুলো বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে জড়িত, জেলের মধ্যে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে, এগুলোকে কোনো বিচার আচার ছাড়া ওপেন গেট খুলে, জেলের গেট খুলে ছেড়ে দেওয়া হলো। এরা এখন সারা বাংলাদেশে জুলাই সিডিআই করে যাচ্ছে। সে কি সিডিআই হচ্ছে? কবরের ভিতর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং যারা কবরে যায় নাই, আমরা জানি যে দীপু দাসের মতো লোক, তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। সারা বাংলাদেশে শিক্ষকদের উপরে, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দৌড়ায় দৌড়ায় গিয়া ডাকসুর একটা ছেলে বেঁধে নিয়ে আসতে যাচ্ছে, জুবায়ের। এটা আমরা দেখি নাই? আমরা কি দেখিনি? একেবারে প্রাইমারি স্কুলের হিন্দু প্রধান শিক্ষিকাকে কানে ধরে বের করে দেওয়া হয়েছে, কলেজগুলোকে বের করে দেওয়া হয়েছে। কারা করেছেন? আপনারা যারা তথাকথিত জুলাই সৈনিক। এটা কি জুলাইয়ের স্পিরিট ছিল? আপনারা তো জুলাই সিডিআই আপনারা করেছেন, আর কেউ করেছে? সারা বাংলাদেশে চাঁদাবাজি এমন ভাবে শুরু হয়ে গেল, চাঁদা চাওয়ার কারণে যাকে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে গিয়ে হান্নান মাসুদ জেল থেকে বের করে, জেলে না মানে থানা থেকে বের করে নিয়ে আসতেছে। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ শেষ মোটরসাইকেল নিয়ে গভীর রাতে টহল দেয় এবং চাঁদাবাজি করে। তার লোকজন পুরো গুলশান বনানীতে চাঁদাবাজি করে, ধরা খাইলে বলে ওই যে আসিফ আঙ্কেল বলেছেন। কোথায় থাকতেছে? ওয়েস্টিনে থাকে দিনের পর দিন। আমি কালকে দেখলাম যে গরিব জুলাই সৈনিক যেগুলো ছিল, এরা পিরিয়ামিনীর কোন একটা হোটেলে, না পিরিয়ামিন হোটেলে বোধ হয়, ওইখানের মধ্যে গিয়ে মাসের পর মাস ফ্রি থেকে এখন পালিয়ে গেছে, মানে পালিয়ে যায় না, টাকা দেয় নাই। তো জুলাইয়ের স্পিরিটটাকে সিডিআইটা তো এরাই করছে, নাকি অন্য কেউ করছে? একটা সরকারি হাসপাতাল ছিল, সেই হাসপাতালে ভাই জুলাই সৈনিক পাওয়া যেত। সারাদিন টোটো করে ঘুরে চাঁদাবাজি দখলদারি হাবিজাবি করে সবাই ওখানে গিয়ে আহত জুলাই সিডিআই হয়ে বসে থাকে, ফ্রি খাওয়া দাওয়া করে, জলকেলি করে। ভিডিও বের হয়েছিল, মনে আছে আপনাদেরকে? তো জুলাই কি সিডিআই তো তারাই করছিল। আহতদের কথা যখন আসলো তখন আমাদের মনে আছে 100 কোটি টাকা দিয়ে একটা তথাকথিত জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল। সেই জুলাই ফাউন্ডেশনের নেতা ছিলেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সরি সার্জিস আলম। উনি সার্জিস আলম ছিলেন ওইটার নেতা, এবং আরেকজন ছিলেন আমাদের শহীদ মুগ্ধের ভাই, শহীদ না তো নর্মাল স্নিগ্ধ। তো ওই 100 কোটি টাকা নিয়ে অনেক হাউকাও আমরা দেখলাম, 100 কোটি টাকাও শেষ জুলাই। তো এই জুলাই সিরিয়াটা কারা করলো তাহলে? এই যে জুলাইয়ের স্পিরিট দিয়ে আপনারা ফেনীতে 1000 কোটি টাকার কি একটা প্রজেক্ট বলা হলো, তারপরে টিএসসিতে গিয়ে আমাদের জুলাই সৈনিকরা সেই ফেনীর বন্যা দুর্গত লোকদের জন্য ত্রাণ তোলা হলো। কারণ কি? সরকার কাজ করছে না, আমরা করব। আমার মনে আছে একটা সাধারণ লোক মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে গেছে, এখানে একজন রিকশাওয়ালা তার বউয়ের নাকফুলটা দিয়ে গিয়েছে। সেগুলার কি হলো শেষ পর্যন্ত? জুলাই সিডিআই হলো। মেটিকুলাস ডিজাইনার আমাদের মাহফুজ আলম সাহেব, মাহফুজ আলমের ভাই থাকতো, এটা কোথায় যেন থাকতো, অস্ট্রেলিয়া। এমন মধু বাংলাদেশে আসলো, সেই লোক বাংলাদেশে চলে আসছে। লোকজন জাহাজে বলে, গরিব দেশের লোকজন পারলে জাহাজে করে খায় না খায় বিদেশ যেতে চায়, মানে একেবারে না পারলে ওই যে পাশে মালদ্বীপে পর্যন্ত গিয়ে মাছ মারে। সেই দেশের কি মধু যে আমাদের মেটিকুলাস ডিজাইনের ভাই বাংলাদেশে আসছে, এবং উনি তো এখনো শুনছি বেশ বড় নেতা। যারা পত্রিকা আছেন, আমাদের সাংবাদিক কলিগরা জানেন যে ওই 2 বছর যখন তথ্য উপদেষ্টা ছিলেন মাহফুজ সাহেব, তখন সরকারি বিজ্ঞাপন বেসরকারি বিজ্ঞাপনের বিলি বন্টন কিভাবে হতো, কারা ওয়েস্টিনে বসে এই কাজগুলো করতেন।
আমি আর সেইটার মধ্যে যেতে চাচ্ছি না, কিন্তু এই যে ওয়েস্টিনে বসে সরকারি বিজ্ঞাপনের বিলি বন্টন করা বা এই কাজগুলা, এটা কি জুলাই সিডিআই হয় না? এটা কি আপনারা জুলাইকে উপর্যুপুরি ধর্ষণ করা হয় না? এই যে শত শত সাংবাদিকের উপরে কি জুলাই হত্যা মামলা দেওয়া হচ্ছে, এক একটা মামলায় 200 করে আসামি করা হয়, 10 লাখ টাকা করে চাওয়া হয়, 1 লাখ টাকা করে পাইলে একটা মামলা থেকে 2 কোটি টাকা। যে লোক ওইখানের মধ্যে মামলার বাদী, সে বলে আমি তো কাউকে চিনি না, আমার ঢাকায় নিয়ে আসছে, সেখানের মধ্যে করে দিয়েছে। যে লোক ঢাকায় জন্মকর্ম সারা জীবন ছিল, বুড়া লোক, তারে নিয়ে আপনার হয়তো রংপুরে নাইলে ওই বরগুনার মাঝখানে একটা মার্ডার কেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই যে আপনারা ব্যবসা করলেন জুলাইকে নিয়ে, এই যে মামলা বাণিজ্য করলেন, এটা কি জুলাই সিডিআই হইল না? এই যে বিভিন্ন মিডিয়ায় গেলেন, একটা উপদেষ্টাকে একটা প্রশ্ন করার কারণে 3টা সাংবাদিকের চাকরি চলে গেল। জুলাই সিডিআই, জুলাইকে ধর্ষণ করার আপনারা কি বাকি রাখছেন? জুলাইকে যেভাবে পারেন সেইভাবে তো আপনারা ধর্ষণ করছেন। আর এখন মেহের আফরোজ শাওন কেন জুলাই সিডিআই বলল, সেটা নিয়ে আপনাদের দুঃখ। আমি মেহের আফরোজ শাওন এবং আরো যারা বারবার জুলাই সিডিআই বলছেন, আপনাদের কাছে আমি খুব কড়া কথা বলতে চাই। কড়া কথাটা হচ্ছে এটা, আপনারা আসলে জুলাই সিডিআই করতে পারবেন না। কারণ এই যে জুলাই জীবী যেগুলো আছে, যারা মনে করেন মাইক বাজিয়ে বলেছে যে আমি এখানে ভাঙতে যাব, 10 লাখ টাকা দিলে যাব, যাই হোক ওই লোকের কথা না বলি, মারা গেছে আমাদের কি যেন শহীদ হাদি শাহমা তো আপনারা অনেকে বুঝবেন, এটা হচ্ছে শাহওয়া মাওয়ার সংক্ষেপ। বিভিন্ন বড় বড় নেতাদের পিছনে এগুলো লাগাইতে হয়। তো বলেছেন, তারপরে বললেন এই যে কতগুলো বেড়েছে, যে ব্যারিস্টার একটা চাইলের কবি, জীবনের নাম শুনে নাই, তারপর ফুয়াদ, তারপরে আমাদের শহীদ হাদি শাহমা সহ আরো অনেকে আছেন। এরা কি প্রকাশ্যে বলে নাই যে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য? মুক্তিযুদ্ধরা বলেন 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য, 71 আমরা পরাজিত হয়েছিলাম, 24-এ এসে বিজয়ী হয়েছি, সেটা বলে নাই। প্রশ্ন ওঠে নাই জাতীয় সঙ্গীত বদল করার, প্রশ্ন ওঠে নাই দেশের নাম পরিবর্তন করে ফেলার, বলা হয় নাই যে জুলাই 71-এর থেকে বড়। যখন বলা হয়েছে, যারা বলেছে তারা কি দেশকে ধর্ষণ করে নাই? মুক্তিযুদ্ধকে ধর্ষণ করে নাই? তারা কি 71-কে ধর্ষণ করে নাই? বাঙালির শাশ্বত বাঙালির যে চেতনা, যে স্পিরিট, সেটাকে কি আপনারা ধ্বংস করেন নাই, ধর্ষণ করেন নাই? আপনারাই তো করেছেন। তাহলে আজকে মেহের আফরোজ শাওনের উপর আপনাদের তো খুব কেন? যারা জুলাই সিডিআই বলে তাদের উপরে খুব কেন? এবং সরি, যে কথা বলতে গিয়েও কথা খেয়ে হারিয়ে ফেললাম, মেহের আফরোজ শাওন এবং অন্যান্য যারা ভাবছেন যে জুলাই সিডিআই করতে পারবেন না, যারা জুলাই সৈনিক আছে তারাই এটাকে সিডিআই করতে 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 মাইরে ফেলেছে। মৃত জিনিসের উপরে সিডিআই হয় না, করা যায় না, রুচির সমস্যা। সুতরাং আপনারা নতুন করে এটা বলা না বলায় কিছু আসে যায় না। এরা সারা বাংলাদেশকেই সিডিআই করে ফেলেছে। আর কোন জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস 2024-25 এইভাবে ভাগ ভাগ করে আর কি সিডিআই করা হবে? বাট এটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, এখন কিন্তু আমি দেখলাম যে শাওনকে জুতা মারার একটা প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামগুলো প্রায় হয়। তো দুই নেতা খুব একটা স্লোগান টোগান দিচ্ছে। চলো আগে ভিডিওটা দেখে আসি, তারপর অন্য কথা বলি। তো দেখলেন তো, এখন এই যে জুলাইয়ের চেতনা কিন্তু এরকম 2-3টা লোকের কাছে এসে বসেছে। অধিকাংশ লোক যারা সৎ বিশ্বাসে মানে জুলাই আগস্টে ভেবেছিল যে একটা ভালো কিছু হবে এবং সেই জন্য অংশ নিয়েছিল বা উৎসাহ দিয়েছিল, তারা কিন্তু চুপ করে গেছে। তারা কিন্তু বুঝতে পেরেছে যে জুলাই সিডিআই হোক না হোক, তাদেরকে সিডিআই করে আখের গুছিয়ে ফেলা হয়েছে। কিন্তু এই দিন নয়, আরো দিন আছে। এই দিন এইভাবে থাকবে না। আমাকে কয়েকদিন আগে একজন বলল যে রাকসুর এক নেতা, অবভিয়াসলি শিবিরের নেতা, মানে এখন তো তরুণদের সকল নেতাই শিবিরের, তিনি জাহানারা ইমামকে, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু দিবসে তাকে জাহান্নামের ইমাম বলেছেন। তো আমাকে আমাদের খুবই জুনিয়র যারা কয়েকজন খুব দুঃখ করে বলছে, দেখলেন জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছে। আমি তাদেরকে একটা কথা বললাম, আমি বললাম যে তোমরা তো ছোট ছিল, তোমরা দেখো নাই। 92-তে যখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এই আন্দোলনটা গড়ে ওঠে, তখন বেশ কিছু ওয়াজিয়ান যারা ওয়াজ করত সারা বাংলাদেশে চুঙ্গা ফুকিয়ে জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলতো, খুবই অশ্লীল ভাবে, রসিয়ে মানে রাশ্মিকা মান্দাকার টাইপের অশ্লীল ভাবে জাহান্নামের ইমাম বলতো।
যারা 92-তে এটা বলেছিল, 93-তে যারা এটা বলেছিল, 20 বছর পরে 2013 সালে জাহানারা ইমামের বিশাল ছবি টাঙ্গিয়ে আমরা এদের প্রত্যেককে ঝুলিয়েছি। সুতরাং এইসব কথার গুরুত্ব দেওয়ার দরকার নাই, এই জোশের মধ্যে থাকার দরকার নাই। যারা ভাবছেন যে এভাবেই চলবে, আসলে এভাবে চলবে না। বাংলাদেশ কারো বাপ দাদার একার সম্পত্তি না। অবশ্য আপনাদের বাপ দাদা তো নাই, আপনাদেরটা হচ্ছে পাকিস্তান, কিন্তু বাংলাদেশকে আপনারা সিডিআই করে যাবেন আর লোকজন তার পাল্টা সিডিআই বলতে পারবেন না, এতটা আশা করেন না। ভালো থাকেন।